বাংলাদেশ দাঁড়িয়ে এক সন্ধিক্ষণে নতুন প্রত্যাশায় দরজায় করা নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। বদলের হাওয়া নিয়ে আসছে লাখো তরুণ, যারা প্রথমবারের মতো পা রাখছেন ভোটের ময়দানে। দর্শক, তারা শুধু ভোটারই নন, হতে পারেন গেম চেঞ্জারও। এবং তরুণ অভিজ্ঞদের মুখে শুনবো আগামীর ভাবনা। এসব জানতে ও জানাতেই মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্ট। আর রোড টু পার্লামেন্ট আপনাদের সাথে আছে আমি হিমাদ্রি রাহা। দর্শক, মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে আজকে আমরা আলোচনা করব চুয়াডাঙ্গা যে সংসদীয় আসন আছে 1 এবং 2, সেই সংসদীয় আসন নিয়ে জানবো সেখানকার তরুণ ও সাধারণ মানুষের কথা। সেই সাথে জানবো আসনগুলোতে রাজনৈতিক দল যারা আছে তাদের মনোনীত প্রার্থী ও মনোনয়ন প্রত্যাশী যারা আছে তাদের নির্বাচনী ভাবনা ও প্রতিশ্রুতি আলোচনায় যাব। কিন্তু তার আগে এই চুয়াডাঙ্গা জেলার বিগত 4টি নির্বাচনী বছর 1991, 1996, 2001 এবং 2008, এই 4টি নির্বাচনী বছরের পরিসংখ্যানগুলো আমরা একটু দেখে আসবো। দর্শক, নির্বাচনী বছর 1991 চুয়াডাঙ্গা 1, সেখানে সেবার মিয়া মোহাম্মদ মনসুর আলী 55,387 ভোট পেয়ে বিএনপি ধানের শীষ প্রতীকে তিনি নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী ছিল সোলাইমান হক, তিনি 53,535 ভোট পেয়ে আওয়ামী লীগের নৌকা প্রতীকে। আমরা পরবর্তী নির্বাচনী বছর 1996 সালের পরিসংখ্যান যদি আমরা দেখি, চুয়াডাঙ্গা 1 আসনে শামসুজ্জামান দুদে তিনি 79,786 ভোট পেয়ে বিএনপি ধানের শীষ প্রতীকে সেখান থেকে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী ছিল সোলাইমান হক, তিনি 77,489 ভোট পান আওয়ামী লীগের নৌকা প্রতীক। আমরা পরবর্তী নির্বাচনী বছর 2001 সালের দিকে যদি তাকাই, 2001 সালেও সেখানে শহীদুল আলম বিশ্বাস 1,51,763 ভোট পেয়ে বিএনপির ধানের শীষ প্রতীকে তিনি সেখান থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী ছিল সোলাইমান হক, বিগত 3বারই তিনি সেখান থেকে পরাজিত হয়েছেন, যিনি আওয়ামী লীগের নৌকা প্রতীকে 1,13,333 ভোট তিনি সেখান থেকে পান। আমরা সর্বশেষ নির্বাচনী বছর 2008 চুয়াডাঙ্গা 1 আসনের পরিসংখ্যান যদি তাকাই, এবার সোলাইমান হক তিনি সেখান থেকে নির্বাচিত হন আওয়ামী লীগের নৌকা প্রতীকে 1,84,693 ভোট। তার প্রতিদ্বন্দ্বী ছিল বিগতবারের যিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন শহীদুল আলম বিশ্বাস, বিএনপি ধানের শীষ প্রতীকে তিনি 1,36,889 ভোট তিনি সেখান থেকে পান। 96 সালের নির্বাচনী বছরের পরিসংখ্যান যদি তাকায়, চুয়াডাঙ্গা 1 আসনে আপনারা দেখেন যে মোজাম্মেল হক বিএনপি ধানের শীষ প্রতীকে 64,755 ভোট পেয়ে সেখান থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী ছিল আওয়ামী লীগের নৌকা প্রতীকে মির্জা সুলতান রাজা, তিনি 63,732 ভোট তিনি সেখান থেকে পান। মাত্র 1000 ভোটের ব্যবধান আমরা দেখতে পাচ্ছি, খুবই একদম হাড্ডাহাড্ডি লড়াই সেখানে সেবার ছিল। আমরা 2001 সালের নির্বাচনী পরিসংখ্যান যদি তাকাই, তাহলে দেখতে পাই মোজাম্মেল হক এবার বিএনপির ধানের শীষ প্রতীকে 1,46,548 ভোট তিনি সেখান থেকে পান। মির্জা সুলতান রাজা তার প্রতিদ্বন্দ্বী ছিল 1,07,050 ভোট, প্রায় বলা যায় 39,000 ভোটের একটা ব্যবধান ছিল নৌকার ধানের শীষের মধ্যে। আমরা সর্বশেষ নির্বাচনী বছর 2008 সালের পরিসংখ্যান যদি তাকাই, চুয়াডাঙ্গা 2 আসনে সেবার আলী আসগর আওয়ামী লীগের নৌকা প্রতীকে 1,56,323 ভোট তিনি সেখান থেকে পান, পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী ছিল হাবিবুর রহমান, যিনি 1991 সালে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন, তিনি জামায়াত ইসলামী দাঁড়িপাল্লা প্রতীকে 1,43,418 ভোট পান। দর্শক, এই ছিল চুয়াডাঙ্গা 1 এবং 2 আসনে 1991, 96, 2001, 2008 নির্বাচনী পরিসংখ্যান। আমরা পরিসংখ্যানগুলো দেখছিলাম, কিন্তু এবার আমরা এবার দেখতে চাই সেই আসনগুলোতে যারা ছিল, যারা মনোনীত প্রার্থী এবার আছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে, তারা কি বলছেন, তাদের ভাবনা কি, জনগণের প্রতি তাদের কি কমিটমেন্ট, সেগুলো এবার আমরা একটু দেখে আসতে চাই। আমরা চুয়াডাঙ্গার মানুষ এবং আমি নির্বাচন 1 আসন থেকে আমি নির্বাচন করছি, যে আমরা এত অবহেলিত এবং আমরা এত উন্নয়নের দিক থেকে এত পিছিয়ে আছি যে এটা বলার কোনো ভাষা নেই। তার কারণ হচ্ছে যে আপনারা যেহেতু সাংবাদিকতা করেন, আপনারা জানেন যে বাংলাদেশের 64টা জেলাতেই বাইপাস সড়ক আছে, চুয়াডাঙ্গা জেলাতে বাইপাস সড়ক নাই। আর একটা দুঃখজনক বিষয় হলো যে চুয়াডাঙ্গা জেলাতে কোনো বেসরকারি বিশ্ববিদ্যালয় নাই, কোনো বিশ্ববিদ্যালয় শিক্ষার প্রসার ঘটানোর জন্য কেউ কখনো চিন্তাই করে নাই। আমি চাই যে আগামীতে এই সমস্ত কিছুর বাধা বিঘ্ন পেরিয়ে এটার অবসান ঘটিয়ে উন্নয়নমুখী যে কর্মকাণ্ড আছে, আমরা চিকিৎসা, স্বাস্থ্য এবং নারী উদ্যোক্তা দিয়ে বিভিন্ন রকম কর্মসূচি আমাদের আছে। চুয়াডাঙ্গার উন্নয়নে আমি যদি নির্বাচিত হই, তাহলে আমি সর্বপ্রথম যেটা করব, চুয়াডাঙ্গাকে স্মার্ট জেলা হিসাবে, বিশেষ করে আমার নির্বাচনী আসনকে স্মার্ট আসন হিসাবে গঠন করার ক্ষেত্রে শিক্ষার প্রতি আমার গুরুত্ব আরোপ থাকবে সর্বোচ্চ বেশি। চুয়াডাঙ্গার প্রত্যেকটা মানুষ যেন শিক্ষার আলোয় উদ্ভাসিত হয়, প্রত্যেকটা সন্তান যেন শিক্ষার আলোয় আলোকিত হয়, এবং বিশেষ করে উন্নত মানের শিক্ষা ব্যবস্থার জন্য চুয়াডাঙ্গাতে উন্নত মানের শিক্ষা প্রতিষ্ঠান আমি গড়ে তোলার সর্বাত্মক চেষ্টা করব। 54 বছরে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেও আমাদের এই চুয়াডাঙ্গা একটা অবহেলিত জেলা হিসেবে রয়ে গিয়েছে, বিশেষ করে মৌলিক যে অধিকারগুলো আছে সেই অধিকারের দিক থেকে।
বিশেষ করে আমাদের চিকিৎসা, আমাদের শিক্ষা, আমাদের বাসস্থান, আমাদের অন্যান্য যে সামাজিক অবকাঠামো, আমাদের বেকার যুব সমাজের কর্মসংস্থান সব দিক থেকে আমরা এবং রাস্তাঘাট সব দিক থেকে আমরা পিছিয়ে থাকার কারণে মানুষের ভিতরে একটা পরিবর্তন চাই, যে আমরা নতুনভাবে একটা রাজনৈতিক নেতৃত্বের কাছে যেতে চাই যারা আমাদের এই মৌলিক সমস্যাগুলোর সমাধান করবে। সেই জায়গা থেকে আমরা জনগণকে আশ্বস্ত করতে পেরেছি। অগ্রাধিকার সবার আগে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন করা। তার জন্য আমরা যেহেতু অত্র অঞ্চল কৃষি প্রধান, সেখানে আমরা একটা পূর্ণাঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় করার ব্যাপারে আমরা উদ্যোগ নেব, সেটা বলেছি। এখানে বেকারত্ব দূরীকরণের জন্য আমাদের যে জাতীয় ম্যানিফেস্টো আছে তার অংশ হিসেবে চুয়াডাঙ্গা বেকারত্ব দূরীকরণের জন্য কাজ করব। আমরা অবকাঠামোগত উন্নয়ন অর্থাৎ যোগাযোগ ব্যবস্থা, যেসব ইউনিয়নে অবস্থা বেশি খারাপ সেখানে হলো আমাদের যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন করার ব্যবস্থা করা হবে। এখানে স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে কথা হয়েছে যে আমাদের উপজেলা হেলথ কমপ্লেক্স যেগুলো আছে সেগুলোকে আরও উন্নত করা। সাথে সাথে আপনি দেখবেন যে উপজেলা হেলথ কমপ্লেক্স কোনো একটি ইউনিয়নের মাত্র 1 কিলোমিটার 2 কিলোমিটার ভিতরে, আবার কাউকে মাত্র 10-12 কিলোমিটারও পাড়ি দিতে হচ্ছে। সেক্ষেত্রে আমরা মোবাইল হাসপাতালের কথা চিন্তা করছি, অথবা ওই নির্দিষ্ট ইউনিয়নে যেন স্বাস্থ্য ব্যবস্থা গড়ে ওঠে সে ব্যাপারেও আমরা উদ্যোগ নেব। আমি এই চুয়াডাঙ্গা 2 নম্বর আসনটাকে যেভাবে সাজাতে চাই সেটা পরিকল্পনা করে রেখেছি বহুদিন থেকে। আপনারা জানেন এই জেলার সবচেয়ে দুর্ভোগ সারা বাংলাদেশের ভিতরে 3য় খারাপ রাস্তা চুয়াডাঙ্গায়। আমি এই রাস্তাগুলোকে উন্নয়ন করতে চাই। চুয়াডাঙ্গা 2 নম্বর আসনে একটি মাত্র ভারী প্রতিষ্ঠান, সেটা কেরো অ্যান্ড কোম্পানি। হাজার হাজার একর জমি আছে। এই কেরো কোম্পানির জমিতে যদি গবেষণা করা যায় তাহলে এখান থেকে জাতি উপকৃত হবে। এই অঞ্চলে একটি কৃষি বিশ্ববিদ্যালয়, গবেষণা ইনস্টিটিউট হলে এই অঞ্চলের মানুষ নয়, সারা দেশের মানুষ উপকৃত হবে। এটা আমার পরিকল্পনার আরেকটি অংশ। দর্শক, আমরা শুনছিলাম চুয়াডাঙ্গা 1 এবং 2 আসনে যারা মনোনীত প্রার্থী আছেন তাদের নির্বাচনী ভাবনা, প্রতিশ্রুতি। এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন অনলাইনে চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু, এবং সাথে যুক্ত আছেন জেলা জামায়াতে ইসলামের আমির অ্যাডভোকেট রুহুল আমিন। মাহমুদ হাসান খান বাবু, দুজনকে স্বাগত মধুমতি ব্যাঙ্গালোর টু পার্লামেন্টে। আমরা একটু আগে শুনছিলাম আপনাদের বক্তব্য, দুজনের বক্তব্য আমরা শুনছিলাম। বেশ কিছু প্রতিশ্রুতি দিয়েছেন আপনারা জনগণের প্রতি আপনাদের বেশ কিছু কমিটমেন্ট আছে, ঠিক আছে। কিন্তু আমরা এবার একটু অন্য প্রসঙ্গে একটু আলোচনা করতে চাই। প্রথমে মাহমুদ হাসান খান বাবু, সেটি হচ্ছে ফেব্রুয়ারি 12 তারিখে নির্বাচন, আপনাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন 25 তারিখ দেশে ফিরছেন। সবকিছু মিলিয়ে কি মনে হচ্ছে নির্বাচনী মাঠ কতটা আপনাদের ফেভার আছে বলে মনে করছেন? ধন্যবাদ আপনাকে। আপনার জ্ঞাতার্থে জানিয়ে রাখি যে দীর্ঘ আপনার 16, 17, 18 বছর ধরে আমরা যে সংগ্রামটি করছিলাম সেটা হচ্ছে এই মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া। তা আমার যে বাস্তব অভিজ্ঞতা, এখন যে নির্বাচনী মাঠে আছি, মানুষ নির্বাচনে তার ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে এবং নির্বাচনের পরিবেশটা উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। উদাহরণস্বরূপ বলতে পারি যে ছোট ছোট পথসভায় যেগুলো আমরা অংশগ্রহণ করছি সেখানে আবাল বৃদ্ধ বনিতা, একেবারে বাচ্চা শিশুরা 10 বছর 12 বছর যারা রাজনীতির কিছু বোঝে না তারা অংশগ্রহণ করছে। এই জিনিসটাই আমরা চাচ্ছিলাম যে গণতান্ত্রিক চর্চা যেন আমাদের সংস্কৃতির অংশ হয়। তো সেই জায়গাটায় আমরা মোটামুটি এখন পর্যন্ত বলতে পারি যে চুয়াডাঙ্গা সফল। এখানে আমরা দলমত নির্বিশেষে আমরা চাচ্ছি যে একটি উৎসব মুখর পরিবেশে নির্বাচনটি হয়, সেই জায়গায় আছি এবং আমরা ব্যাপক সাড়া পাচ্ছি। আপনি জানেন যে বাংলাদেশের অন্যতম বৃহৎ দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমাদের পুরো দেশে সাংগঠনিক কাঠামো আছে। সেই সাংগঠনিক কাঠামোর অংশ হিসাবে আমাদের নেতা কর্মী, শুভানুযায়ী, সমর্থক সবাই আমাদের সাথে আছেন। আমরা কাজ করছি, দিনের শেষে জনগণের ইচ্ছার উপর নির্ভর করে ভোটের ফলাফল। নিশ্চয়ই, অর্থাৎ জনগণের প্রত্যাশা প্রতিফলনই আসলে নির্বাচনের মাঠে আমরা দেখতে পাবো নিশ্চয়ই। অ্যাডভোকেট রুহুল আমিন, আপনার কাছে যে প্রশ্ন এবার রাখতে চাই, একই প্রশ্ন আসলে সাথে একটু সম্পূরক প্রশ্ন যুক্ত করতে চাই, যে নির্বাচনী মাঠে আসলে বর্তমানে আপনাদের চ্যালেঞ্জগুলো কি কি, কতটা সাড়া পাচ্ছেন সবকিছু মিলিয়ে? ধন্যবাদ আজকের অনুষ্ঠানের আয়োজক এবং আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী, আমার শ্রদ্ধাভাজন ব্যক্তি মাহমুদ হাসান খান বাবু। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমি প্রথমেই দীর্ঘ 17 বছর বঞ্চনার শিকার হয়েছি। সারা বাংলাদেশের মানুষ বৈষম্যের শিকার হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে, অসৎ নেতৃত্ব দ্বারা মানুষ পরিচালিত হয়েছে। বাংলাদেশের মানুষ, আমাদের অঞ্চলের মানুষ এই বৈষম্য থেকে মুক্তি চায়, নির্যাতন থেকে মুক্তি চায়, সৎ নেতৃত্বের হাতে ক্ষমতা দিতে চায়,
যাদের দলীয় শৃঙ্খলা আছে, যারা নিঃস্বার্থ উপকার করে মানুষের, সার্বক্ষণিক যারা জনগণের পাশে থাকে, মানবতার কল্যাণে যারা কাজ করে, সৎ কর্মী বাহিনী যাদের আছে, মাদক মুক্ত সংগঠন যাদের আছে, দুর্নীতিমুক্ত নেতাকর্মী যাদের আছে, জনগণ এবার তাদেরই সাড়া দেবে বলে আমি বিশ্বাস করি। এবং এই বিশ্বাস থেকে আমি এটুকু বলতে পারি, জনগণ বাংলাদেশ জামাত ইসলামের ভিতরে এই গুণ এবং এই বৈশিষ্ট্যগুলো খুঁজে পেয়েছে। এ কারণে জনগণ এবার সারা বাংলাদেশের ন্যায় চুয়াডাঙ্গা 2 নম্বর আসনে সাড়া দিয়েছে। আমরা বিভিন্ন গণসংযোগ, পথসভা, অন্যান্য সমাবেশের মাধ্যমে জানতে পারছি মানুষের যেই প্রত্যাশা, মানুষের যেই ভালোবাসা, মানুষের যেই আন্তরিকতা, সেটা দেখে আমাদের মনে হচ্ছে যে আল্লাহ যদি চান, জনগণ যদি তাদের এই প্রতিশ্রুতিতে, তাদের এই কমিটমেন্টে প্রতিষ্ঠিত থাকে, তাহলে আমাদেরকে ভোট দেবেন এবং আমরা সেই প্রত্যাশা নিয়েই আমরা কাজ করে যাচ্ছি। অর্থাৎ আরেকটা কথা আপনারা আপনি যথেষ্ট আশাবাদী যে ভোটের মাঠে জি, জি, তাদের জি, আপনাদের প্রত্যাশার একদম। প্রতিফলন। আপনার কাছে আমরা আবারও ফিরবো আমরা পর্যবেক্ষণ আবারও জানতে চাইবো। মাহমুদ হাসান বাবু, আপনার কাছে এবার আরেকটি প্রশ্ন রাখতে চাই। রুহুল আমিন বলছেন যে উনিও তাদের প্রত্যাশাটা ব্যক্ত করেছেন, তার পর্যবেক্ষণটা ব্যক্ত করেছেন, কিন্তু একটি প্রশ্ন, দীর্ঘ সময় জোট সঙ্গে ছিল জামায়াত আপনাদের সাথে বিভিন্ন আন্দোলন সংগ্রামে 2001 2008 আমরা জোট করেছেন, কিন্তু সেই জোট প্রার্থী কিন্তু এবার আপনাদের প্রধান বিরোধীতে পরিণত হয়েছে, প্রধান প্রতিদ্বন্দ্বী। কি মনে হচ্ছে সেই প্রতিদ্বন্দ্বিতার জায়গায় কতটা চ্যালেঞ্জ হবে আপনার আসনে? দেখেন, নির্বাচনে যারা অংশগ্রহণ করেন সবাই জিতার জন্য অংশগ্রহণ করেন, এবং যিনি অংশগ্রহণ করেন সবাই মনে করেন যে এটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। আমিও মনে করি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। জেতার আগে যারা জিতে বসে থাকে তারা বোকা, এবং জেতার আগে যারা হেরে যায় নির্বাচনের আগে তারাও বুদ্ধিমান না। তো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হবে, এটা জনগণের প্রত্যাশা। এবং জোটের সঙ্গী আমরা ছিলাম, ওটা ছিল একটা কৌশলগত অবস্থান, এবং তার মূল লক্ষ্য ছিল জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া এবং স্বৈরাচারের পতন। স্বৈরাচারের পতন হয়েছে এবং স্বৈরাচার পালিয়ে গেছে বিধায় এখন বহুদলীয় গণতান্ত্রিক চর্চার অংশ হিসেবে বিভিন্ন দল তাদের নির্বাচনী কর্মসূচি নিয়ে অংশগ্রহণ করবেন। কেউ জোটে থাকবেন, কেউ থাকবেন না, সেটা সেই নির্দিষ্ট দলের নিজস্ব কৌশল। তো আমরা মানে অতীতে যারা আমাদের জোট সঙ্গী ছিলেন, আজকে তারা আমাদের প্রতিদ্বন্দ্বী, এটা আমরা স্পোর্টিংলি নিচ্ছি। এটাই গণতন্ত্রের সৌন্দর্য, এটার মধ্যে কোনো আমি বিরূপ কিছু দেখি না। আমরা সেই অনুযায়ী আমাদের নির্বাচনী ম্যানিফেস্টো নিয়ে আমরা এগিয়ে যাব। আমাদের ভাইদের, ওনারা আমাদের নির্বাচনী ম্যানিফেস্টো নিয়ে এগিয়ে যাবেন। দিনের শেষে জনগণ সিদ্ধান্ত নেবে এবং আল্লাহর ইচ্ছায় যে কোনো একটি দল চুয়াডাঙ্গা 2 আসন থেকে নির্বাচিত হবে। সেই যেহেতু এখন একটা গণতান্ত্রিক পরিবেশ ধারায় নির্বাচনমুখী দেশ, সে জায়গায় আপনারা আবার নিজেদের অবস্থানে ফিরে এসেছেন, নিজেদের আদর্শ নিয়ে আপনারা আপনারা ইন্ডিভিজুয়ালি ইলেকশন করছেন, এবং মাঠে আপনাদের যে জোট ছিল, জোট যে এখন প্রতিদ্বন্দ্বিতায় পরিণত হলো, সেই চ্যালেঞ্জ কতটুকু? আরেকটি বিষয়, জামায়াত ইসলামী আসলে নারী স্বাধীনতার বিষয়টি চলে আসে, অমুসলিমদের ভোটের বিষয়টি চলে আসে। এবার আপনারা একটা নতুন কৌশলে গেছেন, অমুসলিমদেরকে আপনারা নির্বাচনের সুযোগ করে দিয়েছেন, খুলনা থেকে প্রার্থী দিয়েছেন। আপনার আসনে আসলে এই বিষয়টি যারা অন্যান্য যারা আছে তারা কিভাবে নিচ্ছে, এটুকু একটু বলবেন আমাদের। জি, ধন্যবাদ। আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী চমৎকারই বলেছেন। আমাদের দীর্ঘদিনের জোট ছিল, দীর্ঘদিন আমরা একসাথে রাজনীতি করেছি। গণতন্ত্রের সৌন্দর্য এবং দলীয় স্বার্থের কারণেই আবার বিভাজন হতে পারে কিংবা আবার জোট হতে পারে, এটা দোষের কিছু নাই। আমরা শুধু এটুকু বলতে চাই যে আমাদের প্রতিদ্বন্দ্বী যে দীর্ঘদিন যেহেতু আমাদেরকে চিনেছেন, জেনেছেন, বুঝেছেন, যেন প্রতিদ্বন্দ্বিতার এই জায়গায় থেকে সুষ্ঠু প্রতিদ্বন্দ্বিতা হয়, ফ্যাসিস্টদের মতো সেই একই ভাষা উচ্চারণ যেন না হয়, সেটার জন্য আমরা প্রত্যাশা করি। আমরা এই ফ্যাসিস্টদের ভাষা এই জাতি আর শুনতে চাই না বলে আমরা বিবেচনায় রাখতে চাই। আপনারা দেখেছেন যে আমরা সবসময়ের জন্য একটি লেভেল প্লেইং ফিল্ডের কথা বলে আসছি, আমরা নিরপেক্ষ প্রশাসনের কথা বলে আসছি, আমরা কালো টাকার যেন ছড়াছড়ি না হয়, মাস্তানদের দৌরাত্ম্য যেন না থাকে, নির্বাচন দিনের ভোট যেন রাতে না হয়, যার ভোট সে যেন দিতে পারে। এই বিষয়গুলো আমাদের যৌথভাবে, আমরা বিএনপি সহ আমাদের যৌথ একটা আন্দোলনের ফসল ছিল। এই আন্দোলন হয়ে যাওয়ার পর আমরা যদি আবার সেই পুরনো অভ্যাসে ফিরে আসি, পুরনো অভ্যাস মানে যে জায়গায় আগে মামা চাঁদা তুলতেন সেই জায়গায় এখন ভাগ্নে, যে জায়গায় আগে চাচা তুলতেন সে জায়গায় এখন ভাইপো, এইগুলো যদি হয়ে যায়,
তাহলে জাতি একটু হতাশ হয়, জাতি একটু হোঁচট খায় যে তাই তো এতদিন থেকে যারা নির্যাতনের শিকার হলো এখন তাদের দ্বারা আবার মানুষ কেন নির্যাতনের শিকার হবে। সেই জায়গা থেকে আমরা মনে করি যে আমাদের রাজনীতিবিদ আমরা যারা আছি আমাদের সকলেরই সতর্ক এবং সচেতন থাকা উচিত। অতীত থেকে শিক্ষা নিয়ে বর্তমানকে সাজানো এবং ভবিষ্যতের পরিকল্পনা করা। এই ভবিষ্যতের পরিকল্পনা করতে গিয়ে আমরা চুয়াডাঙ্গা ২ নম্বর আসনটাকে এগিয়ে নিতে চাই। এই চুয়াডাঙ্গা ২ নম্বর আসন অবহেলিত একটি জায়গা। এই অবহেলিত জায়গা থেকে আমরা ফিরে আসতে চাই। আমরা নারী স্বাধীনতার কথা বলেছেন এবং মানে হিন্দু সম্প্রদায়ের কথা বলেছেন। আমাদের সম্পর্কে যেই কথাগুলো নির্বাচনের আগে মুহূর্তে বলা হয়, যেগুলো আমাদের ঘায়েল করার জন্য, আসলে এর সাথে আমাদের বাংলাদেশ জামাত ইসলামের দূরত্বতম কোনো সম্পর্ক নেই। অর্থাৎ এই জায়গায় কাছে আপনার আমি মনে দর্শনটা করি পরিষ্কার, সবাইকে সাথে নিয়ে আপনারা আগাতে চান, এই জায়গায় আপনার দর্শনটা পরিষ্কার, বুঝতে পেরেছি। অ্যাডভোকেট রুহুল আমিন এবং মাহমুদ হাসান খান বাবু, দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে এসে আপনাদের সময় দেওয়ার জন্য, পর্যবেক্ষণ তুলে ধরার জন্য। শুভকামনা আপনাদের জন্য। দর্শক, মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে এ পর্যায়ে আমরা যুক্ত করে নেব চুয়াডাঙ্গা জেলার জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন, তিনি আমাদের সাথে আছেন। আপনারা জানেন যে নির্বাচন এলে কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখাটা একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। সেই চ্যালেঞ্জের কাজটি কিন্তু তদারকি করেন প্রশাসন, জেলা প্রশাসন। সেই জেলা প্রশাসক এখন আমাদের সাথে যুক্ত হয়েছে মোহাম্মদ কামাল হোসেন। আপনাকে স্বাগত মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে, অনেক অনেক ধন্যবাদ। আপনার মাধ্যমে দর্শক শ্রোতা সবাইকে ধন্যবাদ। আপনার কাছে শুরুতে যে প্রশ্নটি রাখতে চাই সেটি হচ্ছে, আসলে আমরা নির্বাচন এলেই কিন্তু আপনাদের প্রশাসনিক দায়িত্ব স্বাভাবিক সময় যেতে থাকে তার থেকে দ্বিগুণ বেড়ে যায়। ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে, 12 তারিখ তফসিলও ঘোষণা হয়ে গেছে। রাজনৈতিক নেতাকর্মী যারা আছে তারাও কিন্তু মাঠের মধ্যে প্রচারণায় তাদের ব্যস্ত আছেন। তো এই সময়টাই আসলে আইন শৃঙ্খলা রক্ষা করাটা কিন্তু একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। দায়িত্ব কিন্তু আপনাদের বহুগুণ বেড়ে যায় স্বাভাবিক সময় থেকে। সেই জায়গাটা আসলে আপনারা, সেই দায়িত্বের জায়গায় আপনারা কতটুকু কিভাবে পালন করছেন এখন? ধন্যবাদ আপনাকে শুরুতেই আমি একটা স্বস্তির খবর দিতে চাই। সেটা হলো যে চুয়াডাঙ্গা জেলা আর মানুষ অনেকটাই শান্তিপ্রিয় এবং এই যাবৎকাল আপনারা জানেন যে ইতিমধ্যে তফসিল ঘোষণা হয়েছে। এই মাসের 11 তারিখ তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিল ঘোষণাকে কেন্দ্র করে নির্বাচনের আবহ চলছে, কিন্তু আজ পর্যন্ত চুয়াডাঙ্গাতে কোনো অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটেনি। তার জন্য চুয়াডাঙ্গাবাসী সর্বস্তরের জনগণকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি, একই সাথে সকল রাজনৈতিক দলকেও। তফসিল ঘোষণার সাথে সাথে আমাদের যে স্পর্শকাতর যে সরকারি অফিসগুলো রয়েছে, যেমন রিটার্নিং অফিসারের অফিস, সহকারী রিটার্নিং অফিসারের অফিস, জেলা নির্বাচন অফিসের অফিস এবং উপজেলা পর্যায়ে যে অফিসগুলো, সেগুলো আমরা নিজস্ব ব্যবস্থাপনায় জোরদার করেছি। যেমন রাতের বেলায় সহ দিনের বেলায় যাতে পাহারাদার থাকে, আমরা নাইট গার্ড সহ সবাই কাজ করছে। একই সাথে আমরা পুলিশকেও বাড়তি পুলিশ মোতায়েন করে রাখা আছে। আমরা নির্বাচন তফসিল ঘোষণার পর নির্বাচন আচরণ বিধিমালা প্রতিপালন করবার জন্য সেই দিন থেকেই আমরা নির্বাচনী যত সব প্রচার প্রচারণা, পোস্টার, ব্যানার, বিলবোর্ড বিভিন্ন জায়গায় স্থাপন করা ছিল। আমরা সকল রাজনৈতিক দলকে অনুরোধ করেছি বিজ্ঞাপন দিয়ে তারা যেন নিজস্ব ব্যবস্থাপনায় যেন এটি সরিয়ে নেয়। তা আলহামদুলিল্লাহ স্বস্তি এই জন্য যে সকল নির্বাচনে রাজনৈতিক দলগুলো আমাদের ডাকে সাড়া দিয়ে তারা নিজেরাই অধিকাংশ বিলবোর্ড, পোস্টার, ব্যানার এগুলো সরিয়ে নিয়েছেন। বাদবাকি যেগুলো নিতে পারেনি সেগুলো আমরা আমাদের নিজস্ব ব্যবস্থাপনায় আমরা সরিয়ে নিয়েছি, তাতে কোনো প্রতিবন্ধকতার সৃষ্টি হয়নি। এছাড়া আপনি জানেন যে চুয়াডাঙ্গা জেলাটি একটি সীমান্তবর্তী জেলা। সেখানে আমাদের বিজিবি কাজ করে, বিজিবি 2টি ইউনিট 2টি প্রান্তে রয়েছে, বিজিবি 6 এবং বিজিবি 58। তো এই 58 এবং 6 তাদের সিও সাহেবদের সাথে আমরা আলাপ হয়েছে, তাদের সাথে মিটিংও হয়েছে ইতিমধ্যে। তারা যাতে সীমান্ত কেন্দ্রিক যে সমস্যাগুলো বরাবর হয়ে থাকে এবং নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত আরেকটু ভিন্ন রকম পরিস্থিতি দাঁড়ায়, তো তার জন্য তারা অধিকতর স্পর্শকাতর যে স্থানগুলো রয়েছে তারা সেখানে স্বাভাবিক টহলের চেয়ে অতিমাত্রায় টহল তারা সেখানে বাড়িয়েছেন। ফলে সেদিক দিয়েও আমরা এখনো পর্যন্ত কোনো ধরনের সমস্যা শুনতে পাইনি। আর ইনল্যান্ডে এখানে ভিতরে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী কাজ করছে, সেনাবাহিনীর সাথে আমাদের টাইম টু টাইম যোগাযোগ হচ্ছে। ফলে সার্বিক পরিস্থিতি মিলে আমরা চুয়াডাঙ্গা এখনো পর্যন্ত ভালো আছি। আশা করি ইনশাল্লাহ আপনাদের সকলের দোয়ায় এবং চুয়াডাঙ্গাবাসী সকলের সহযোগিতায় আমরা আগামী 12ই ফেব্রুয়ারি যে নির্বাচনটি হতে যাচ্ছে, একই সাথে গণভোটটি হতে যাচ্ছে, সেটা আমরা সুন্দর, সুষ্ঠু এবং একটা সুন্দর পরিবেশে করতে পারবো বলে আশাবাদী। নিশ্চয়ই স্বস্তির খবর, নিশ্চয়ই আমাদেরকে আশা যোগাবে এবং আমাদের প্রত্যাশা যে 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন হবে অত্যন্ত সুষ্ঠু সুন্দরভাবে আপনারা সেই নির্বাচনটি সম্পন্ন করতে পারবেন আইন শৃঙ্খলার দিক থেকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মধ্যমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে যুক্ত হয়ে আপনাদের কর্মপরিকল্পনা আমাদের মাধ্যমে দর্শকদের কাছে তুলে ধরার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ।
দর্শক, লক্ষ লক্ষ তরুণ প্রথমবারের মতো যারা পা রাখছেন ভোটের ময়দানে, তারা শুধু ভোটারই নয়, তারা হতে পারেন গেম চেঞ্জারও। এবারে সেগমেন্ট তারুণের ভোট, জেনে নেব তারুণের নানা ভাবনা প্রত্যাশার কথা। বিগত কয়েক বছর ধরে আমি ভোট দিতে পারি নাই, বাট এবার চাচ্ছি যে ভোটটা যেন দিতে পারি সুষ্ঠুভাবে নির্বাচন, এটাই আমাদের চাওয়া। আমি এবার আমাদের প্রার্থী যাকে পছন্দ করি তাকে ভোট দিব। আমি চাই যে সে যেন আমাদের জেলার উন্নয়ন এবং আমাদের যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করেন, মাদক বিরোধী যেসব কর্মকাণ্ড আছে সেগুলোর সাথে যেন তিনি জড়িত থাকেন এবং সকলের ভালোর জন্য যেন কাজ করতে পারেন, গরিব দুঃখী মানুষের যেন ভালো করতে পারেন, সব মিলে এটাই চাওয়া। নতুন প্রার্থী হিসেবে আমাদের একটাই চাওয়া যে আমরা সবাই যেন সুষ্ঠুভাবে ভোটদান করতে পারি, আমাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারি। আগামী যে 13তম জাতীয় সংসদ নির্বাচন, সেই সংসদ নির্বাচনে আমি যাকে মনোনীত করব তিনি যাতে এই যে মাদকের বিরুদ্ধে এবং চুয়াডাঙ্গায় যে সকল যুবকরা মাদকের দিকে ধাবিত হচ্ছে তাদের জন্য একটা উপায় ব্যবস্থা করা, যেটা হতে পারে যে আমাদের জেলা পর্যায়ে যে খেলার মাঠগুলো আছে সেই খেলার মাঠগুলো দেখা যাচ্ছে আমরা ইউনিয়ন ওয়াইজ যদি করতে পারি এবং মাদকের যে নির্মূলতা এবং ভয়াবহতা এটা যদি আমরা তাদের সামনে তুলে ধরতে পারি। এখন যে নির্বাচনী যে এই পরিবেশটা তৈরি হয়েছে 5ই আগস্টের পরবর্তী সময়ে, আমি একজন তরুণ ভোটার হিসাবে আমি আসলে সেই প্রার্থীকে চাই যে আসলে জনগণ বান্ধব হবে, জনগণকে নিয়ে কাজ করবে। গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনটা হোক, মানুষ যেন তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে। পাশাপাশি নির্বাচন কমিশনকে অবশ্যই গুরুত্ব দিতে হবে, যারা ভোট কেন্দ্রে যাবেন তাদের সর্বাধিক নিরাপত্তা প্রদান করতে হবে এবং তারা যেন তাদের মনোনীত প্রার্থীকে ভোট দিতে পারেন। এই দিকটা আমার মনে হয় যে খুবই খেয়াল করা জরুরি এবং নিরাপত্তাজনিত সেটা দেওয়াটা খুবই জরুরি মনে করি। এই নির্বাচন ঘিরে আসলে সাধারণ মানুষ হিসাবে, নাগরিক হিসাবে আমাদের প্রত্যাশা 3 ধরনের। একটা হলো সরকারের কাছে, সরকার যাতে একটি অবাধ, নিরপেক্ষ এবং উৎসবমুখর পরিবেশে নির্ভয়ে মানুষ ভোট দিতে পারে তেমন একটি নির্বাচন, সুষ্ঠু একটি নির্বাচন সম্পন্ন করে। পাশাপাশি রাজনৈতিক দলগুলো যেন সাধারণ মানুষদের ভয়ভীতি মুক্ত একটি নির্বাচন উপহার দেয়, নিজেদের ভিতরে সহিংসতা বা দ্বন্দ্বের সৃষ্টি না করে। দর্শক, মধ্যবর্তী ব্যাঙ্গালোর টু পার্লামেন্টে এই মুহূর্তে আমাদের সাথে ভার্চুয়ালি যুক্ত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলার সভাপতি হাসানুজ্জামান সজীব। হাসানুজ্জামান সজীব, আপনাকে স্বাগত মধ্যবর্তী ব্যাঙ্গালোর টু পার্লামেন্টে। আপনাকে স্বাগতম এবং ডিবিসি বাংলাকে স্বাগতম জানাচ্ছি। নিশ্চয়ই, নির্বাচন খুবই সামনে, ফেব্রুয়ারি 12 তারিখে নির্বাচন হচ্ছে, এর মধ্যে প্রচারণা চলছে, আপনারাও সেখানে অংশগ্রহণ করছেন। সবকিছু মিলিয়ে ভোটের মাঠে আপনাদের অবস্থান কেমন মনে হচ্ছে? মানুষ কিভাবে আপনাদেরকে গ্রহণ করছে? আলহামদুলিল্লাহ, বাংলাদেশের মানুষ এই 54 বছরে অনেককে ক্ষমতায় দেখেছে। এই 54 বছরে বাংলাদেশের মানুষের মৌলিক যে অধিকার, খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, এই মৌলিক অধিকার কিন্তু বাংলাদেশের মানুষ এখনো তারা ফিরে পায়নি। এজন্যই 54 বছরে যারা ক্ষমতায় ছিল বাংলাদেশের মানুষ এখন আর তাদেরকে ভোট দিতে চায় না। বাংলাদেশের মানুষ বর্তমানে কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, সমস্ত শ্রেণীর মানুষ চায় এবার ইসলাম দলকে ভোট দিতে এবং ইসলামকে ক্ষমতায় নিয়ে আসতে চায়। এজন্য আমাদের প্রচারণায় ব্যাপক সাড়া পাচ্ছি এবং সকল শ্রেণীর মানুষ বাংলাদেশে মনে হচ্ছে এখন আর কোনো দল নাই, ইসলামের পক্ষে ভোট দেওয়ার জন্যই মানুষ মূলত চেয়ে আছে এবং ইসলামকে ক্ষমতায় নেওয়ার জন্যই তারা অধীর আগ্রহে অপেক্ষা করছে ভোট দেওয়ার জন্য। নিশ্চয়ই, আপনাদের দলের কথা আসলে একটা বিষয় চলে আসে, নারী স্বাধীনতার বিষয় চলে আসে, অন্য ধর্মাবলম্বীদের যে অধিকার আছে সেই কথাগুলো চলে আসে। এই জায়গায় আপনারা আসলে যেখানে ভোট চাইতে যাচ্ছেন, প্রার্থী যারা আছে, দুঃখিত যারা ভোটার যারা আছে, তাদের কাছে আসলে আপনাদের কি বাণী নিয়ে যাচ্ছেন? তাদের জন্য আপনাদের প্ল্যান কি? দেখেন, ইসলাম সবচেয়ে নারীদেরকে বেশি অধিকার দিয়েছে। আমরা যদি আইএমএ জাহিলিয়াতের যুগে যাই, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার বুকে এসেছেন তারপর থেকে নারীদের মূলত অধিকার ফিরে এসেছে। তো এখনো যদি বাংলাদেশে ইসলামিক দল ক্ষমতায় যায়, নারীরা সবচেয়ে বেশি অধিকার পাবে। এখন তো মাত্র নারীরা 5 থেকে 10% কোটা ভিত্তিকে চাকরি পায়, কিন্তু আমরা একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসব, ব্যাপক নারী কর্মসংস্থানে সেখানে সৃষ্টি হবে এবং আমাদের বিপক্ষে আরেকটা কথা বলা হয় যে নারীদেরকে ঘরের মধ্যে বন্দী করে রাখা হবে। আসলে এরকম কোনো সুযোগ নেই, ইসলাম আসলে এটা গ্রহণ করে না। যার যার অধিকার আছে তার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী নারীরা সেখানে চাকরি করবে, তাদের কর্মসংস্থানে ব্যাপক সৃষ্টি হবে। আমরা দেখেন, আমাদের বাংলাদেশে এখন সহশিক্ষা চালু আছে। আমরা যদি এইটাকে স্কুল, কলেজ, আমরা ভার্সিটি, আমরা মেডিকেলকে যদি একটু আলাদা করি, তাহলে আমরা সেখানে ব্যাপকভাবে আমাদের যে নারী সমাজ আছে তাদেরকে আমরা সেখানে চাকরি দেওয়ার সুযোগ করে দিতে পারবো ইনশাআল্লাহ।
নিশ্চয়ই ভোটের মাঠে আপনাদের জন্য শুভকামনা। আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। নির্বাচন এলেই কিন্তু জমে ওঠে চায়ের আড্ডা, নানা বিষয়ে যুক্তিতর্ক। সেই আড্ডা যুক্তিতর্ক নেই আমাদের এবারের সেগমেন্ট ভোটের আড্ডা। ভোটের আড্ডায় নানা শ্রেণী পেশার মানুষের ভাবনা নিয়ে চুয়াডাঙ্গা থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুজ্জামান সেলিম। কামরুজ্জামান সেলিম, বিভিন্ন শ্রেণী পেশার মানুষটা আপনি বসে আছেন দেখতে পাচ্ছি, তারা কি বলছে আসন্ন নির্বাচন নিয়ে, তাদের ভাবনাই বাকি? হিমাদ্রি, আপনাকে আসলে অসংখ্য ধন্যবাদ। গত 11ই ডিসেম্বর কিন্তু নির্বাচনী যে তফসিল সেটি কিন্তু ঘোষণা করা হয়েছে। এরপরে কিন্তু নির্বাচনী যে ট্রেন্ড সেটি কিন্তু যাত্রা শুরু হয়েছে। এরপরে কিন্তু বিভিন্ন মোড়ে মোড়ে চায়ের যে দোকানগুলো রয়েছে সেখানে কিন্তু নির্বাচনী আড্ডা শুরু হয়েছে। আমরা সেরকমই একটা চায়ের দোকানে যুক্ত হয়েছি। আমার সাথে আছে বিভিন্ন বয়সী মানুষ, তাদের কাছে আমরা একটু জানতে চাই আসলে আপনার প্রত্যাশাটা কি এবার এই নির্বাচন নিয়ে? নির্বাচন নিয়ে প্রত্যাশা বলতে গেলে আসলে বলতে হয় যে নির্বাচনটা আমার কাছে কি, নির্বাচনটা আমার কাছে একটি গণতান্ত্রিক রাষ্ট্রের সৃজন প্রক্রিয়া। তো আমি এমন একটা নির্বাচন চাই যে নির্বাচন এমন একটা বাংলাদেশকে সৃজন করবে বা এমন একটা বাংলাদেশের জন্ম দেবে যে বাংলাদেশটা সাম্যের কথা বলবে, যে বাংলাদেশটা ল অ্যান্ড অর্ডারের কথা বলবে, যে বাংলাদেশে মব জাস্টিস থাকবে না, যে বাংলাদেশে কোনো প্রতিবাদী কণ্ঠস্বরকে গলা টিপে হত্যা করা হবে না, যে বাংলাদেশে তরুণ প্রজন্মকে শুনতে হবে না এ বাংলাদেশে তোমার কাজ নেই, তুমি বাইরে যাওয়ার চিন্তা ভাবনা করো, এবং তোমার সম্ভাবনাগুলো এই বাংলাদেশে হয়তো সমূলেই উৎপাটিত হবে। আমি আসলে ওভারঅল এমন একটা বাংলাদেশের স্বপ্ন দেখি যে চোখ বন্ধ করলে যেখানে আমি খুব শান্তিতে রাতে ঘুমোতে পারি, আমি আমার সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সব শ্রেণীর মানুষের সাথে স্বাধীনভাবে বাঁচতে পারি। আমাকে চিন্তা করতে হবে না কথা বলার আগে যে এই কথাটার জন্য আমার রাতের ঘুমটা আজকে যেন নষ্ট না হয় বা আজকে যেন আমার দিনটা নষ্ট না হয়ে যায়। এরকম একটা স্বাধীন, সার্বভৌম এবং সব দিক থেকে শান্তির বাংলাদেশ আমি চাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আরেকজনের কাছে আসলে জানতে চাই এইবারে নির্বাচনটা আপনার আসলে কেমন প্রার্থী আসলে নির্বাচন করবেন কিংবা কেমন প্রার্থী চান? আসলে এবারের নির্বাচনে আমরা দেখেছি যে গত যে নির্বাচনগুলো ছিল তার থেকে আমরা একটা গ্রহণযোগ্য নির্বাচনের প্রত্যাশা করছি এবং সারা বাংলাদেশের মানুষ জনসাধারণ সবাই কিন্তু একই প্রত্যাশা করছে যে গত নির্বাচনগুলো যেমন অনেক সাজানো ছিল, দামি নির্বাচন ছিল, সেই জায়গা থেকে সরে এসে আমরা এটি গ্রহণযোগ্য নির্বাচনের প্রত্যাশা করছি এবং যে দলগুলো এবারে নির্বাচনে সুযোগ পাচ্ছে তারা কিন্তু নিজ নিজ জায়গা থেকে একদম ওদের সেরা প্রার্থীদেরকেই মনোনীত করেছে। ইতিমধ্যে আমরা দেখেছি সবাই ক্লিন ইমেজের সর্বাপেক্ষায় দেখেছি। এখন এর মধ্যে যারা অপেক্ষিত ভালো, যাদের গ্রহণযোগ্যতা থাকবে, জনসাধারণ মনে করবে যে এদের দিয়ে আমাদের সমাজের, আমাদের জেলার জন্য ভালো হবে, আমাদের দেশের জন্য ভালো হবে, তারাই কিন্তু দিন শেষে নির্বাচিত হবে এবং এই জন্য দরকার আমাদের একটি গ্রহণযোগ্য এবং খুব নিরাপদ তার সাথে একটা নির্বাচনের দিন। আসলে আরেকজন তরুণ ভোটার রয়েছে, তার কাছে আসলে জানতে চাই আপনি এবার আসলে কেমন ভোট চান কিংবা কেমন প্রত্যাশাটা কি আপনার? আসলে এবারে যে নির্বাচন, সেই নির্বাচন তো শুধু নির্বাচন নয়, এই নির্বাচন আমাদের যে সংবিধান সংস্কারের একটি বিষয়ও আছে, এই নির্বাচনে একটি গণভোটের বিষয়ও আছে, যার কারণে আমরা মনে করি এই নির্বাচনটা আমাদের রাষ্ট্রের জন্য, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য, আমাদের তরুণ প্রজন্মের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নির্বাচন। এই নির্বাচনটা আমরা সারা জীবনই নিরপেক্ষ নির্বাচন চেয়েছি, শুধু এইবার নয়। তা আমরা এই নির্বাচনে মানুষ যে ভোট দেবেন, সেই ভোট কাকে দিচ্ছেন, সেই প্রার্থীর সাথে কেন যে এই যে সংস্কারের যে বিষয়গুলো আছে, গণভোটের যে বিষয়গুলো আছে, সেগুলোও যাতে মানুষ জানতে পারে। আর একটা সুশৃঙ্খল সকল মানুষের অংশগ্রহণে একটা দারুণ নির্বাচন আমরা সারা জীবনই চেয়েছি, শুধু এইবার নয়। তো আমরা সেটাই আর কি, সেই ধরনের একটি নির্বাচন চাই যেখানে আমরা নির্ভয়ে ভোট দিতে পারবো, কেউ আমাদেরকে বাধা প্রদান করবে না, আমরা যাকে খুশি তাকে ভোট দেবো। কোনো পছন্দের প্রার্থী থাকলে আমরা ভোট কক্ষের মধ্যে যে সেটি আমরা প্রকাশ করব, ব্যালটে প্রকাশ করব, কিন্তু এই নির্বাচনে কেউ আমাদেরকে বাধা দেবে না। সুষ্ঠু নির্বাচন হবে, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবে না, রাতের ভোট রাতে হবে না, দিনের ভোট। এবং একই সাথে এই নির্বাচনটা আমরা এমনও চাই যে নির্বাচনে আমরা একটা উদাহরণ তৈরি করতে চাই যাতে আমাদের ভবিষ্যৎ বাংলাদেশটা গড়ে ওঠে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আরেকজন ভোটার আছে, আপনার কাছে আসলে জানতে চাই আপনি আসলে কেমন প্রার্থী চান? আসলে বিগত বছরে যতগুলো নির্বাচন আমরা দেখেছি সেখানে কিন্তু আমরা এক পক্ষ নির্বাচন দেখেছি। আমরা অনেক সময় ভোট দিতে গিয়েছি সেন্টারে যখন ভোট দিতে গিয়েছে তখন আমাদের সেন্টার থেকে আগেই জানিয়ে দেওয়া হয়েছে আপনাদের ভোট হয়ে গেছে। এটা আমাদের আসলে খুব দুঃখজনক একটা বিষয় যে আমরা অনেক আশা নিয়ে কিন্তু ভোট দিতে যাই,
একটা ভোট একটা নাগরিকের খুব গুরুত্বপূর্ণ জিনিস, দেশ পরিবর্তনের জিনিস, গুরুত্বপূর্ণ একটা জিনিস একটা ভোট। একটা দেশে যখন একটা সরকার আসবে, সেই সরকারের কাছে কিন্তু দেশের সমস্ত দায়ভার ক্ষমতা থাকে। আমরা চাই এবার যাতে নতুন একটা মুখ বাংলাদেশে আসুক এবং তারা যেন দেশের জন্য, জাতির জন্য, শুধু দেশ এবং জাতি নয়, যেহেতু আমাদের বাংলাদেশ একটা ইসলাম কান্ট্রি দেশ, সেই হিসেবে আমি চাবো যে আমাদের দেশ, জাতি এবং আমাদের যাতে ধর্মের দিকটাও তারা যাতে খেয়াল রাখতে পারে, সব দিকে যাতে খেয়াল রেখে আমরা চাচ্ছি। এবং যারা বর্তমানে এবং দায়িত্ব আছেন, ইলেকশন কমিশনার থেকে শুরু করে প্রধান উপদেষ্টা এবং সেনাপ্রধান, তাদের কাছে একটাই রিকোয়েস্ট যে এবার নির্বাচনটা যেন সুষ্ঠু নির্বাচন হয়, আইন শৃঙ্খলা যেন অনেক ভালো থাকে। আসলে অসংখ্য ধন্যবাদ। হিমাদ্রি, আসলে শুনছিলেন চায়ের আড্ডাগুলো কিন্তু একেবারে জমজমাট রূপ ধারণ করেছে। এখানে যে চায়ের আড্ডাটি রয়েছে, এখানে কিন্তু এটা শহরের ঠিক পাশেই এখানে বেশ কয়েকটি চায়ের দোকান। একেবারে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত কিন্তু যারা ভোটার রয়েছে, তারা যে প্রার্থী রয়েছে তাদের নিয়ে কিন্তু বিভিন্ন আলোচনায় কিন্তু মত্ত থাকছে। তো রোড টু পার্লামেন্টে চায়ের আড্ডায় ছিল আমার কাছ থেকে চুয়াডাঙ্গা এই সর্বশেষ। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনার মাধ্যমে জানলাম সেখানে চুয়াডাঙ্গা যারা তরুণ বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ আছে তাদের ভাবনা। ধন্যবাদ দর্শক। মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্ট আজকে এই ছিল এখনকার মতো। আগামীকাল দেখা হবে একই সময় অন্য কোনো আসনে। ভালো থাকুন ডিবিসি নিউজের সঙ্গে।